তাদের পক্ষে সম্ভব নয়, দুর্গন্ধ এখনো বিরাজমান। তো সেটা যাবে আরো কদিন আর কি। তো এই দুটো দিক যে বিশেষ গুরুত্বপূর্ণ। আর পথে ঘাটে বাড়ি যাওয়া বাড়ি ফেরা, সড়ক দুর্ঘটনা এবার একটু কম হয়েছে বলে মনে হয় আর কি। ট্রেনের শিডিউল বিপর্যয় ঘটেছে বরাবরের মতো স্বাভাবিক, এত বড় আয়োজনে। বাসও চলেছে, শেষ দিকে ভাড়া বাড়তে নিয়েছে, এটা হবেই। কিন্তু সবকিছু মিলিয়ে আমি মনে করব যে এবারে ঈদুল আজহা শান্তিতে স্বস্তিতে নির্বিঘ্নে মানুষ কাটিয়েছে। তার জন্য সরকার, প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনীকে আমাদের অবশ্যই ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাতে হবে আর কি। শিরোনাম রয়েছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মন্ট্রিলের দিকে রওনা হয়েছেন। আমরা জানি যে এর আগে তিনি লন্ডনে যাত্রা বিরতি করেন, কানাডায় তিনি গ্লোবাল ফান্ড কনফারেন্সে যোগ দেবেন এবং তারপর নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দেবেন। প্রায় দীর্ঘ 12 দিনের সফর। আমি একটু ব্যাপার লক্ষ্য করছি যে এই মুহূর্তে বাংলাদেশ নেত্রীহীন। একজন জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আর একজন দেশ নেত্রী খালেদা জিয়া, বেগম খালেদা জিয়া, তিনিও দেশের বাইরে। অর্থাৎ বাংলাদেশ এখন নেত্রীহীন। নেতৃত্বহীন কিনা সেটা অন্য কথা, নেত্রীহীন এই মুহূর্তে, অন্তত বেশ কদিনের জন্য। তো মাননীয় প্রধানমন্ত্রী দুটো যে তার কর্তব্য কাজ সমাধা করবার জন্য বিদেশে গেছেন, দুটোই অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি মনে করি। এবং বাংলাদেশের ভাবমূর্তির ক্ষেত্রে এই দুটো কাজই অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করি আমি আর কি। তো বিশেষ করে জাতিসংঘ সাধারণ পরিষদে তিনি জঙ্গিবাদ মোকাবেলা করার সংক্রান্ত বিশেষ সুনির্দিষ্ট প্রস্তাবনা রাখবেন বলে আমরা জানতে পেরেছি। এটি একটি উল্লেখযোগ্য দিক হবে, কারণ জঙ্গিবাদ এখন শুধু বাংলাদেশের সমস্যা নয়, আমরা জানি গোটা বিশ্বের সমস্যা। সেই জন্য বিশ্ব সংস্থাকেও জঙ্গিবাদ নিয়ে ভাবতে হবে, কাজ করতে হবে। সেদিকটার প্রতি মাননীয় প্রধানমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করবেন। এখানে শিরোনাম রয়েছে প্রায় সবকটি সংবাদপত্রে আমরা দেখতে পেয়েছি, সেটি হচ্ছে যে ঈদকে ঘিরে, বিশেষ করে ঈদুল আজহাকে ঘিরে যে কাঁচা চামড়ার ব্যবসাটা, এটা সবচেয়ে বড় মৌসুম। তো এই সময়ে যারা বিশেষ মৌসুমী ব্যবসায়ীদের একটা বড় অংশগ্রহণ থাকে এই ব্যবসায়, তো তারা সবাই এবার লবণের চড়া দামের কারণে ভোগান্তিতে পড়েছেন এবং অনেকেই চরম লোকসানের আশঙ্কা করছেন। এবারে আমি সংবাদ মাধ্যমে জানলাম যে পরিমাণের দিক থেকে কম কোরবানি হয়েছে সারা দেশে আর কি। কেন হয়েছে তার ব্যাখ্যা হয়তো একটু তলিয়ে খতিয়ে দেখতে হবে। মুসল্লির সংখ্যা বা পুণ্যার্থীর সংখ্যা যে কমে গেছে তা নয়, হয়তো অন্য কোনো কারণ আছে। তো এর সঙ্গে আর একটা যুক্ত হয়ে থাকে ঈদের সঙ্গেই, বিশেষ করে ঈদুল আজহার সঙ্গে, যে পশুর চামড়া, বিশেষ করে গরুর চামড়া। তো সেইটা কিন্তু চামড়ার ব্যবসাটা দুটো বিষয়ের উপরে নির্ভরশীল। একটা হচ্ছে চামড়ার সংরক্ষণের প্রাথমিক যে পর্বটি, সে তার জন্য লবণের প্রয়োজন হয়। আমরা দেখছি যে ঈদের বেশ কদিন আগে থেকে লবণের দাম খুব চড়া হয়েছে, একটা কৃত্রিম সংকট তৈরি করা হয়েছে সরবরাহের ক্ষেত্রে। তখন থেকে শুনছিলাম যে লবণ আমদানি করা হবে। আমদানি যদি ঠিক সময় করা হতো তাহলে লবণের দামটা চড়া হতো না। আমরা তো গতকালই জানলাম যে শিল্পমন্ত্রী বলেছেন, না বাণিজ্য মন্ত্রী বলেছেন যে লবণ আমদানি করা হবে। আমদানি করলে লবণের দাম অবশ্যই কমে যাবে আর কি। তারপর সিদ্ধান্তটি ছিল একটু বিলম্বিত সিদ্ধান্ত। উপরন্তু সংবাদ মাধ্যমের খবর হচ্ছে একটা বিশেষ সিন্ডিকেট অত্যন্ত তৎপর, যার ফলে চামড়া ব্যবসায়ীদের স্বার্থ বিঘ্নিত হয়েছে। চামড়া ব্যবসায়ীদের একটা লক্ষ্যমাত্রা ছিল 1 কোটি চামড়া তারা সংগ্রহ করবেন। এবার কিন্তু সংবাদ মাধ্যম থেকে জানা যাচ্ছে যে তাদের এই হিসেব হলো খুব বেশি কম নয়, 92 লক্ষ চামড়া সংগ্রহ করতে পেরেছেন। তো চামড়ার ব্যবসাটা একটু সংকটের মুখে আছে বলা যায় আর কি। তাতে করে আমাদের বাণিজ্য এবং শিল্প দুটোই বিঘ্নিত হবার আশঙ্কা আছে। এখন দেখা যাক কি হয় আর কি। শিক্ষা নিয়ে একটি শিরোনাম রয়েছে দৈনিক ইত্তেফাকে, জেএসসি পরীক্ষা নিয়ে অনিশ্চয়তা। আমরা পিএসসি, জেএসসি নিয়ে পরীক্ষা হবে হবে না অনেক রকম সংবাদ আমরা দেখতে পাই। হরেক রকমের পরীক্ষা এখন, এবং নামগুলোও মনে থাকে না।
এখন তো আমরা বলি যে বাংলাদেশে শিক্ষার্থী নেই, আছে পরীক্ষার্থী। তবে শিশু মনস্তত্ত্ব বা শিক্ষার্থীর মনস্তত্ত্ব যদি বিবেচনা নিয়ে আমরা মন্তব্য করি, তাহলে এমন একটা উপসংহার অনিবার্য হবে যে এত বেশি পরীক্ষায় ভারাক্রান্ত হলে শিক্ষার্থী কিন্তু শিক্ষা বিঘ্নিত হয়। শিক্ষা বলতে যা বোঝায় সেটা বিঘ্নিত হয়। এবং আমার যেটা অভিজ্ঞতা হচ্ছে যে বিশ্ববিদ্যালয় পর্যায় পর্যন্ত পৌঁছতে এই শিক্ষার্থীরা, পরীক্ষার্থীদের শিক্ষার কিছুই থাকে না আর কি। আমরা বিশেষ করে যখন খাতা দেখি, অন্তত ঈদের ছুটির অবকাশে খাতা দেখছিলাম, খুব বিরক্তিকর এবং বিড়ম্বনামূলক অভিজ্ঞতা হচ্ছিল। যে আমি দেখতে পাচ্ছি যে যারা আত্মস্বীকৃত জিপিএ 5 প্রাপ্ত শ্রেণীকক্ষে, তাদের খাতা দেখতে গিয়ে আমি দেখছি তারা ইংরেজিও শেখেনি, বাংলাও শেখেনি। তো সেই জন্য মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক ফলাফলের প্রতিফলন কিন্তু আমরা বিশ্ববিদ্যালয় পর্যায়ে পরীক্ষায় পাচ্ছি না। তো সেই জন্য পরীক্ষা যত কম হয়, একবারে আমরা তো আমাদের ছাত্র জীবনে তো আমরা একবারে পরীক্ষা দিয়েছি, তো আমরা মনে হয় না যে আমরা বর্তমান প্রজন্মের চাইতে কম শিখেছি আর কি। যা শিখেছি তাদের করে খেতে পারছি। কিন্তু বর্তমান প্রজন্মকে যদি যারা উচ্চ মাধ্যমিকে গোল্ডেন A5 পেয়ে আসে, তাদেরকে যদি একটি চাকরির আবেদন করতে বলা হয়, ইংরেজিতে হোক বাংলাতে হোক, দুটোই কিন্তু ভয়ঙ্কর অভিজ্ঞতা হবে আমাদের আর কি। তো সেই জন্য সরকারকে একটু ভেবে দেখতে হবে যে এত পরীক্ষার প্রয়োজন আছে কিনা। এবং আমি মনে করি যে সঙ্গত কারণেই রিট আবেদনটি করা হয়েছে আর কি। তো এখন সরকারের বোধোদয় হয় কিনা আমি জানি না কাদের পরামর্শে বা কোন বিশেষজ্ঞের পরামর্শে এত বেশি পরীক্ষা করা হয়েছে। সাধারণত যারা বিশ্ববিস্তৃত শিক্ষাবিদ, তারা কিন্তু, আমি অন্তত যতটুকু জানি তাদের লেখা, তাদের মন্তব্য থেকে, এত বেশি পরীক্ষার বিপক্ষেই তারা আর কি মনে করেন। অভিভাবকদের কথাটা সেরকমই আমরা শিরোনামেও দেখেছি। আমরা দৈনিক করতোয়া একটি শিরোনাম রয়েছে, অন্যান্য সংবাদপত্র রয়েছে, সেটি হচ্ছে যে টঙ্গীতে যে টেম্পাকো নামে ফয়েল কারখানায় বিস্ফোরণ হয়েছিল এবং সেখানে আগুন ধরে যায়, ভবন ধসায়, মানুষ নিহত হয়। 34 জন মোট নিহত এখানে উল্লেখ করা হয়েছে এবং উদ্ধার কাজ এখনো চলছে। তাজরিন গার্মেন্টস এবং রানা প্লাজার পরে এই টেম্পাকো দুর্ঘটনাটি অত্যন্ত দুঃখজনক আর কি। এবং এই প্রতিষ্ঠানটির মালিক একটি পত্রিকায় তিনি টেলিফোনে জানিয়েছিলেন যে অ্যাক্সিডেন্ট ইজ অ্যাক্সিডেন্ট, অর্থাৎ দুর্ঘটনাই আর কি। তবে এখন তো একাধিক তদন্ত কমিটি হয়েছে, দেখা দরকার যে এই দুর্ঘটনাটি কেন হলো। কারণ যে মানুষগুলো ঈদে বাড়ি ফিরে ঈদের আনন্দে শরীক হতেন পরিবারের অন্যান্য সদস্যের সঙ্গে, সেই মানুষগুলো ঈদে বাড়ি ফিরলেন না, ফিরে গেলেন স্রষ্টার কাছেই আর কি। কেন এই ঘটনাটি ঘটলো এবং গোটা প্রতিষ্ঠান স্থাপনাটাই ধসে গেছে এবং ধ্বংসস্তূপের মধ্যে আমরা তো শুনছি যে এখনো নাকি লাশ চাপা আছে, গন্ধ বেরোচ্ছে, খুবই দুঃখজনক আর কি। তো কেন, কার গাফিলতিতে, কার অমনোযোগিতায়, কার ঔদাসীন্যে, কার বা কাদের এই দুর্ঘটনাটি ঘটে গেল, সেটি অবশ্যই চিহ্নিত হওয়া দরকার, যাতে করে দৃষ্টান্তমূলকভাবে পরবর্তী যে সমস্ত ঘটনা আশঙ্কা থাকে সেগুলো এড়ানো যায় আর কি। আর আইনি পদ্ধতির প্রশ্ন তো রয়েই গেছে, সেটিও গ্রহণ করা দরকার আমি মনে করি আর কি। তবে আমরা চাই না এমন ট্র্যাজেডি যেন আর ঘটে আর কি। এবং আর একটা সমস্যা রয়ে গেছে, আমি সংবাদ মাধ্যমে দেখছি যে যারা প্রাণে বেঁচে গেছে, যে শ্রমিকরা, তারা এখন চাকরি নিয়ে অনিশ্চয়তা ভুগছে। তাদের জীবন যাপন কি কঠিন হবে, জটিল হবে না সহজ হবে, সেটা কিন্তু ভবিতব্যই জানে। যে কারখানায় যদি বন্ধ থাকে, মালিক পক্ষ কি তাদেরকে বেতন ভাতা ইত্যাদি সুযোগ সুবিধা দেবে? আর না দিলে এরা কোথায় দাঁড়াবে? কারণ এরা একটা বিশেষ ধরনের অভিজ্ঞতা অর্জন করেছিল এবং এই ধরনের শিল্প কলকারখানায় কিন্তু বাংলাদেশের দ্বিতীয়টি নেই। কারণ ওই যে ফয়েল তৈরি করছে, এটা আমি অনেকদিন আগে থেকে জানি। কাজে এমন একটি বিশেষায়িত
শিল্পকর্মে যারা প্রশিক্ষিত এবং অভিজ্ঞ তাদের জায়গা অন্য কোনো প্রতিষ্ঠানে হবে কিনা তাতে সন্দেহজনক। তো কাজে এই ব্যাপারটি সরকারের দেখা উচিত আমি মনে করি। মালিক পক্ষ এবং সরকার যদি সমন্বিতভাবে এদের ভবিষ্যৎ নিয়ে একটু ভাবে বা উদ্যোগ গ্রহণ করে তাহলে নিশ্চয়ই একটা সমাধান খুঁজে পাওয়া যাবে আর কি। মানব জমিনের শিরোনাম রয়েছে জঙ্গি মোকাবেলায় 18 পদক্ষেপ, এবং এখানে বাড়ি ছেড়ে যাচ্ছে লোকজন, সেই কথাগুলো এই সংবাদে রয়েছে। 18 আমরা তো একটা বাংলায় মেঠো প্রবচন আছে, বাঘের ঝুলে 18 ঘা আর কি। তো জঙ্গি আক্রমণে আমাদের তো 18 কেন কত 1800 ঘা হয়ে গেছে সমাজ দেখে। তো কাজে 18টি পদক্ষেপ সরকার যদি চূড়ান্ত করে থাকে সেটিকে অবশ্যই আমরা স্বাগত জানাবো। আর আমরা তো কিছুক্ষণ আগেই বললাম যে এবার ঈদে জঙ্গি নাশকতার একটা আশঙ্কা ছিল, সেটি ঘটেনি, অর্থাৎ সরকার এবং আইন শৃঙ্খলা বাহিনী তাদের সক্ষমতা প্রমাণ করেছে। তো কাজে পদক্ষেপ নেওয়া হোক, সমন্বিতভাবেই নেওয়া হোক, আমরা সেটা চাইব। বাংলাদেশ জঙ্গি মুক্ত হোক। অবশ্য মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে বাংলাদেশ থেকে জঙ্গি সংখ্যা কেটে গেছে, সেটা হয়তো একটু অতিশয়োক্তি হতে পারে। এখনো মানুষ শঙ্কিত, কারণ জঙ্গিদের অস্তিত্ব তো বাংলাদেশে আছে, অস্তিত্ব নির্মূল করা সম্ভব হয়নি। আর অস্তিত্ব নির্মূল করাও একেবারে শতভাগ সম্ভব নয়। আমাদের লড়াইটি চালিয়ে যেতে হবে। 18 দফাই হোক বা 8 দফাই হোক, এই যুদ্ধ আমাদের চলমান থাকবে বলে আমার মনে হয় আর কি। তো অনেক ধন্যবাদ আজকে সময় দেওয়ার জন্য এবং আলোচনা করার জন্য। প্রিয় দর্শক, আপনাদেরও ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। ভালো থাকবেন সবাই। গ্রামীণফোন আজকের সংবাদপত্র আবারও নিয়মিত। সবার সঙ্গে দেখা হবে সামনের আয়োজনগুলোতে, সে আশা রেখে আজকের মতো এখানেই শেষ করছি। শুভরাত্রি।